ড্রামার শুরুতে আমাদের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়, যেখানে কনে ঘরে বসেছিল এবং বর ঘরের ভিতরে আসছিল এবং আমরা দেখতে পাই তাদের বিয়েটা তারা খুব সুন্দরভাবে উদযাপন করছিল এবং তারা দুজন দুজনকে পেয়ে খুব খুশি ছিল। আর তাদের বিয়ের নিয়মগুলো তারা খুব সুন্দরভাবে দুজনে মিলে পালন করছিল এবং এখানে সিন কাট হয়। ড্রামাটি শুরু হয় সম্রাট জিয়াংচ্যানের রাজত্বের ষষ্ঠ বছরে। মার্কুইস জিং আন অর্থাৎ দি ইয়াংনিন নামে একজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এর ফলে এক যুদ্ধে তার ৮০,০০০ সৈন্য মারা যায় এবং তিনি নিজে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন। ট্র্যাজেডি বা চরম শাস্তি তৎকালীন আইন অনুযায়ী কেউ দেশদ্রোহিতা করলে তার পুরো বংশকে ধ্বংস করে দেওয়া হতো। সম্রাট হান ঝাং ইউয়ান অত্যন্ত রাগান্বিত হয়ে দি পরিবারের ৯ প্রজন্মকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। এর মানে হলো ওই পরিবারের ছোট বড় কাউকে বাঁচিয়ে রাখা হবে না। তখনই রাজপুত্রের হস্তক্ষেপ চলে আসে। সবাই যখন মারা যাচ্ছেন তখনই চেষ্টা করেন। রাজকুমার যুক্তি দেখান যে তাদের দুজনের আগে থেকেই বদনাম হয়ে আছে। স্বয়ং প্রতিষ্ঠাতা সম্রাট, যিনি এখন মৃত, এই বিষয়ে নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তখনই ঝিওয়ান সেই সৈনিকদের উপরে চিৎকার করে বলে যে আমার পরিবার নির্দোষ এবং তারা কখনো বিশ্বাসঘাতকতা করেনি। সৈনিকরা সম্রাটকে মান্য করতে গিয়ে তাকে মেরে ফেলতে চায়। এই কথা শুনে সৈনিকটি ওখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সৈনিকটি তো তরোয়াল তুলে ঝাওয়ানকে তো মেরে ফেলতেই যাবে। ঠিক সেই মুহূর্তে এখানে রাজকুমার হান ইয়ে এসে পৌঁছান এবং রাজকীয় আদেশ দেখিয়ে মেয়েটির জীবন রক্ষা করেন এবং রাজকুমার হান ইয়ে একটি রাজকীয় ডিগ্রি পড়ে শোনান এবং সেখানে বলা হয় যে বিশ্বাসঘাতকতা দি ইয়ংনিন এর কারণে দি পরিবারের ৯ প্রজন্মকে ধ্বংস করা হবে, কিন্তু তার মেয়ে দি ঝিওয়ানকে হত্যা না করে দাই মাউন্টেনের ইয়ংনিন মন্দিরে আজীবনের জন্য নির্বাসনে পাঠানো হলো। এবং তখনই ওখানকার সৈনিকগুলো আপত্তি করে বলে যে আমরা এটা কখনোই বিশ্বাস করি না এবং তখনই রাজকুমার হান তাদেরকে ওই উত্তরসূরিটা দেখায়, অর্থাৎ ডিগ্রিটা, এবং এই ডিগ্রিটা দেখে সৈনিকগুলো আর কিছুই বলে না। তখনই রাজকুমার হান ঝিওয়ানকে বলেন যে যদিও এটি সম্রাটের আদেশ অর্থাৎ শাস্তি, কিন্তু রাজকুমারের পদটি কেবলমাত্র তোমারই থাকবে। কিন্তু তখনই ঝিওয়ান বলে যে এটা তোমার নিছক কল্পনা মাত্র। তার পুরো পরিবার শেষ হয়ে যাওয়ার পর তিনি কিভাবে রাজকুমারী হতে পারেন? তিনি নিজেকে দি পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসাবে দেখেন এবং রাজকুমারের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবং আমরা দেখতে পাই চারিদিকে শুধু লাশ আর লাশ পড়েছিল মাউন্টেনে আর কি। এবং পিছন থেকে রাজকুমার হান তো বলতে থাকে যে ঝিওয়ান, তুমি সেখানে গিয়ে ভালো থেকো এবং নিজের খেয়াল রেখো। এবং এখানেই সিন কাট হয়। এরপর আমাদের ১০ বছরের পরের দৃশ্য দেখানো হয় এবং এখানে আমাদের রাজকুমার হানকে দেখানো হয়, যেখানে তার সার্ভেন্ট জিলি রাজকুমারকে বোঝাচ্ছেন যে ১০ বছর হয়ে গেল, জিওয়ান আপনার কোনো উপহার বা বার্তার জবাব দেখেননি। উল্টে রাজকুমার হান ইয়ে সম্রাটের আদেশ অমান্য করে অন্য কাউকে বিয়ে বা সঙ্গী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেছেন। এবং তখনই জিলি রাজকুমারকে একটা প্রশ্ন করেন যে এই মেয়েটির জন্য কি এত ত্যাগ স্বীকার করা আসলেই সার্থক? আসলে রাজকুমার মেয়েটিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে পাহাড়ে বন্দি করে রেখেছেন যাতে সে বেঁচে থাকে, কিন্তু ঝিওয়ান তার পরিবারের ধ্বংসের শোক ভুলতে পারেনি, তাই তিনি রাজকুমারকে ঘৃণা করেন। অন্যদিকে রাজকুমার ১০ বছর ধরে ঝিওয়ানের অপেক্ষা একা রয়েছেন। তখনই রাজকুমার হান জিলিকে বলে যে জিলি, এই জিনিসগুলোর দাম মেটানো হয়ে গেলে এগুলো মোম কাগজে ভালো করে মুড়িয়ে নাও। এবং তখনই জিলি বলে জি যুবরাজ। এবং রাজকুমার হান তখনই বাইরের কিছু কথা শুনতে পায় এবং চিৎকার করে করে বলছিল থামো, এটি বিচার মন্ত্রণালয়, আমরা একজন অপরাধীকে গ্রেপ্তার করতে এসেছি। এবং তখনই আমাদের এখানে মিনিস্টার অফ জাস্টিস অর্থাৎ বিচার মন্ত্রী লু মিংজিংকে দেখানো হয়। এখানে সে এসেছিল কিছু ক্রিমিনালদের ধরার জন্য এবং তখনই লু মিংজিংকে রাজকুমার হান দেখতে পান এবং তিনি বলে ওঠেন যে অফিসিয়াল লু। তখনই লু মিংজি রাজকুমারের কাছে আসে এবং তিনি বলেন যে যুবরাজ, আপনি গত ১০ বছর ধরে প্রতি ৩ মাস অন্তর দাই মাউন্টেনের উপহার পাঠিয়ে চলেছেন। দুর্ভাগ্যবশত বস্তুগুলো শীতল, অর্থাৎ জিওয়ানের মন এখনো গলেনি। তখনই হাঙিয়ে বলে অর্থাৎ রাজকুমার হান বলে জিওয়ান যখন ছোট ছিল আপনি তার রক্ষী ছিলেন। আমি ভেবেছিলাম রাজ্যের সবার মধ্যে আপনি সবচেয়ে ভালো বুঝবেন যে আমি জিওয়ান ছাড়া আর কাউকেই বিয়ে করব
করব না। তখনই লু বলে, তাতে কি, যদি আপনি জেদ ধরেন জিওয়ানের জায়গায় অন্য কাউকে স্থলাভিষিক্ত করার জন্য মহামান্য অর্থাৎ সম্রাট ইতিমধ্যেই পাত্রীর খোঁজ শুরু করেছেন। তখনই রাজকুমার বলেন, এই কারণেই আমি দক্ষিণের ভ্রমণে এবং দং কিয়ানের জলদস্যুদের নির্মূল করার আবেদন করেছি, যাতে দক্ষিণ পূর্বের নিরাপত্তা সংকটের সমাধান করা যায়। যদি এবার আমি সফল হই তবে আমি আশা করি মহামান্যের কাছে আমার আর্জি পেশ করতে পারবো, যাতে জিওয়ান ওই পর্বত থেকে মুক্তি পায়। এরপরেই আমাদের এখানে একটি সমুদ্রের মাঝখানে জিওয়ানকে দেখানো হয় এবং এই হলো আমাদের এই ড্রামার মেন নায়িকা। এবং জিওয়ান যখন পর্বতের চূড়ায় দাঁড়িয়েছিল তখনই একটা পাখি উড়ে এসে জিওয়ানের হাতে একটি চিরকুট দিয়ে চলে যায় এবং তখনই জিওয়ান বলে যে প্রবালী হাওয়া বইছে, তার মানে একজন গুরুত্বপূর্ণ অতিথি আসছেন। এদিকে আবার রাজকুমারকে দেখানো হয়। এখানে জিলি রাজকুমারকে বলছিল যে যুবরাজ, দং কিয়ানের জলদস্যু জাহাজগুলো আবারও উপকূলের দিকে এগিয়ে আসছে। রাজকুমার হান বলে, এই চিঠির অবিলম্বে দক্ষিণ পূর্ব ক্যাম্পে পাঠিয়ে দাও। সময় হলে জলদস্যুদের নির্মূল করার জন্য সৈন্য মোতায়েন করো। এবং তখনই এখানে বৃষ্টি পড়তে শুরু করে এবং এখান দিয়ে একটি মেয়েকে দেখানো হয়। সে একটি ছাতা নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছিল এবং তখনই হানের ওইদিকে নজর যায় এবং হান দেখতে পায় খুব সুন্দর একটি মেয়ে এবং সেই মেয়েটিকে দেখে হান মনে মনে বলতে থাকে, জিওয়ান, 10 বছর হয়ে গেছে, এবার আমি নৌবাহিনীর সকল হুমকি নির্মূল করব এবং তোমাকে পাহাড় থেকে বের করে নিয়ে আসব। ভাবতে অবাক লাগে দাং কিয়ানের জলদস্যুরা এত বড় দুঃসাহসী বদমাইশ। এবং এখানেই সিন কাট হয়। এরপর দেখতে পাই আমরা রাজকুমার একটি মুখোশের আড়ালে সেই সমুদ্রের ধারে কিছু একটা দেখছিল, অর্থাৎ আমরা বুঝতে পারি সে দাং কিয়ানের জলদস্যুদের দেখছিল এবং এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে সে আবার সামনের দিকে এগিয়ে আসে এবং এখানে এসে সে দেখতে পায় সেই মেয়েটিকে, যাকে সে একটু আগে সিঁড়ি বেয়ে ছাতা মাথায় দিয়ে নামতে দেখেছিল এবং সে তো মনে মনে বলে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কেন এই নারী এখানে ঘুমাচ্ছেন? এবং রাজকুমার হানের তো প্রচণ্ড কষ্ট লাগে আর কি, তাকে এইভাবে ঘুমোতে দেখে। তার ঠান্ডা লাগছিল এবং পানিগুলো ছিটকে তার গায়ে আসছিল। এটা দেখে হান তার গায়ে থেকে একটি পোশাক খুলে জিওয়ানের গায়ে দিয়ে দিতে যায়, কিন্তু তখনই জিওয়ান ধরে ফেলে এবং বলে, আমি যখন ঘুমিয়ে আছি তখন আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছো, লম্পট একটা। এবং তখনই হান বলে, আমার অনভিপ্রেত কাজের জন্য আমি ক্ষমা চাইছি, যা আপনার ভুল বোঝাবুঝির কারণ হয়েছে। আমি খেয়াল করলাম আপনি এখানে পাতলা পোশাকে ঘুমোচ্ছেন, আপনার ঠান্ডা লেগে যেতে পারে ভেবে আমি চিন্তিত ছিলাম, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এবং তখনই জিওয়ান বলে, কোনো ক্ষতি করনি বলছো, কিন্তু তুমি খুব গোপনে আসছিলে চোরের মতো। এবং তখনই হান বলে, আমি আপনাকে ব্যাখ্যা করছি মিস, আমরা ভিন্ন লিঙ্গের, দয়া করে আমাকে আপনার নিজের মঙ্গলের জন্য। হান বলে, ধন্যবাদ। তখনই রাজকুমার হান বলে, ম্যাডাম, আপনার এইভাবে একা এখানে ঘুমানো উচিত নয়। তখনই জিওয়ান বলে, কেন নয়, আমি যেখানেই যাই যেখানেই ঘুমাই তাতে সমস্যা কি? এবং তখনই হান বলে, আপনি হয়তো মন্দ উদ্দেশ্যে আছেন, এমন লোকদের আকর্ষণ করতে পারেন। এবং তখনই জিওয়ান বলে, একজন মন্দ লোক যে কিনা বৃষ্টির মধ্যে আমাকে অর্থাৎ জিওয়ানকে তাড়া করছিল এবং জিওয়ান, আমরা এখন পালানো বন্ধ করতে পারি, তারা আর আমাদের তাড়া করছে না। তখনই জিওয়ান বলে, এটা বলার জন্য এখনো অনেক সময় বাকি, তারা একদল ধূর্ত লোক, এটা স্পষ্ট যে আপনি কোনো এক সম্ভ্রান্ত পরিবারের লোক। আমি বাজি ধরে বলতে পারি যে এই বিষয়ে পালানো বা লড়াই করা আপনার কোনো অভিজ্ঞতা নেই। তখনই হান বলে, আপনাকে অবশ্য বেশ অভিজ্ঞ মনে হচ্ছে, আমি কি জিজ্ঞাসা করতে পারি আপনি জীবিকার জন্য কি করেন? তখনই জিওয়ান বলে, সাপের শরীরে ঠান্ডা রক্ত বয় আর নেকড়ের চারপাশে উৎকট গন্ধ ভেসে বেড়ায়। আমি জিংহোর একজন পরিব্রাজক, আমি প্রচ্ছদ দেখেই বই বিচার করতে পারি। তখনই হান বলে, আমি বুঝতে পারছি আমার দুশ্চিন্তাগুলো ভিত্তিহীন ছিল, তবুও নিশ্চিত থাকুন ম্যাডাম, তারা যদি ধরেও ফেলে আমি আপনাকে রক্ষা করব, আপনি একটিও আঁচড় পাবেন না। এই কথা বলার সাথে সাথে সৈন্যগুলো সেখানে আবারও চলে আসে এবং জিওয়ান এটা দেখতে পেয়ে হানকে ঠেলা মেরে একদিকে ফেলে দেয় এবং সেও তার উপরে পড়ে যায়। এবং তখনই সেই সৈনিকগুলো বলতে থাকে, ওখানে গিয়ে তল্লাশি করো, ভালো করে খুঁজে দেখো, কোথাও যেন পালাতে না পারে।
এবং আমরা দেখতে পাই সৈনিকগুলো চলে যাওয়ার পর হানের উপরে জিওয়ান একটি নৌকার উপরে শুয়েছিল এবং হান তো বলতে থাকে তারা চলে গেছে ম্যাডাম, আপনি এখন উঠতে পারেন, তারা অনেক দূরে চলে গেছে। এবং দেখা যায় জিওয়ান তো চুপ করে শুয়েছিল, সে তো নড়াচড়াও করছিল না এবং সে যখন জেগে ওঠে সে জিওয়ানকে আবারও চাপকে ধরে এবং বলে নড়বেন না, তারা আবারও ফিরে আসতে পারে এবং হানকে তো জড়িয়ে ধরে শুয়ে পড়ে এবং হান বলে আপনি কি করছেন এবং জিয়ান তখনই বলে অনুশোচনা করার চেয়ে সাবধান থাকা ভালো, ঠিক আছে আমি নিশ্চিত তারা এখন আর আমাদের ধরতে পারবে না। এবং হানিয়ে বলে এই সমুদ্রে যাওয়া কি বিপজ্জনক নয়? আবহাওয়া ও সময়ের গুরুত্ব জিওয়ান হান ইয়েকে আশ্বস্ত করেন যে বাতাস অনুকূলে থাকা এবং সমুদ্রে যাওয়া নিরাপদ, যদিও ফেরার সময় বাতাস বদলে যেতে পারে। অন্যদিকে হান ইয়ে মনে মনে অস্থির হয়ে আছেন, তিনি ভাবছেন যে সমুদ্রের মাঝখানে সময় নষ্ট করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তাকে জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধে এবং অংশ নিতে হবে। তিনি মনে করেন এখন ফিরে গেলে পুরো যাত্রাটাই বিফলে যাবে। আর জিয়ান তো এখানে হানের সঙ্গে রীতিমতো ফ্লার্ট করছিল। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এই নৌকাটি মাঝ বরাবর চলে এসেছে, অর্থাৎ সমুদ্রের মাঝখানে, এবং এরা দুজন ক্লান্ত হয়ে এই নৌকাটির ভিতরে ঘুমিয়ে পড়েছিল। এবং হান যখন ঘুম থেকে জেগে যায় তখন সে দেখে নৌকাটি পুরো মাঝ সমুদ্রের মাঝখানে এসে দাঁড়িয়েছে এবং সে বুঝতে পারছিল না যে সে কি করবে। এবং তখনই সে নৌকার ডাঁটটি ঘুরিয়ে নৌকাটিকে ধারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যেহেতু পারছিল না তবুও সে চেষ্টা করছিল। এবং তখনই জিওয়ান উঠে পড়ে আর হানকে এইভাবে নৌকা চালাতে দেখে সে তো প্রচন্ড হাসছিল। নৌকোটি যখন এক জায়গায় ঘুরপাক খাচ্ছিল তখন জিওয়ান রসিকতা করে বলে মিস্টার, আপনি এই করুণ গতিতে কখন তীরে পৌঁছবেন? আসলে হান এখানে এত আস্তে আস্তে নৌকোটি চালাচ্ছিল যার কারণে জিওয়ান ওকে বলে যে এত গতিতে চালালে কখন তীরে পৌঁছবেন। এইসব কিছু করতে করতে বেচারাদের দাঁড়টাই ভেঙে পড়ে যায় পানিতে এবং জিওয়ান যখন পানি থেকে ওই দাঁড়টা তুলতে যাবে তখন সে পড়ে যাচ্ছিল এবং তখনই হান ঘুরে তাকে অর্থাৎ জিওয়ানকে ধরে ফেলে। কিছুক্ষণ পরে তো জিওয়ান আবার হানের জামা কাপড় খুলতে থাকে এবং হান বলে তুমি এটা কি করছো? তখনই জিওয়ান বলে কাপড় ছাড়া আমরা কিভাবে পালের নৌকা বানাবো? ঠিক আছে, তুমি যেহেতু তোমার জামা কাপড় খুলবে না তাই আব্দু পুরো পানিতে উল্টে যায়। এবং তারপরেই ওই জাহাজের ভিতর থেকে কিছু সৈনিক বলতে থাকে ক্যাপ সাইডে নৌকা দেখা যাচ্ছে জেনারেল। এবং আমরা এদিকে দেখতে পাই জিওয়ান তো নৌকার ভিতরে অর্থাৎ পানিতে যে নৌকাটা ডুবে গিয়েছিল তার ভিতর থেকে বলছিল মিস্টার, আপনি নৌকা চালাতে পারেন না কিন্তু পানিতে ভেসে থাকতে তো বেশ ভালোই জানেন। তখনই হান বলে আমি এত প্রশংসার যোগ্য নই, এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের এক আধটা দক্ষতা অর্জন করতে হয়। তখনই জিওয়ান বলে আচ্ছা মিস্টার, আমাদের তো এই কিছুক্ষণ আগেই দেখা হলো, আপনি কি নিজেকে জিংহুর একজন পরিব্রাজক বলছেন? দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে অনেক মিল আছে। এবং জিওয়ানদের নৌকাটা তো উল্টো হয়ে ভাসতে ভাসতে প্রায় জলদস্যুদের জাহাজের কাছেই এসে ঠেকেছিল। এবং তখনই একটি সৈনিক বলে নৌকাটিকে ঘুরিয়ে নাও এবং সোজা করে দাও। এবং তখনও জিওয়ান সেই নৌকার তলা থেকে বলতে থাকে যদি আমরা এখান থেকে জীবিত ফিরতে পারি তবে আমি তোমাকে বিয়ে করব। এবং তখনই সাথে সাথে আরেক সাইড থেকে কিছু নৌকা ভেসে আসছিল এবং সেখানকার সৈনিকগুলো জোরে জোরে বলছিল ওই তো শত্রুদের দেখা গেছে, এটা আনলে আবাস জেনারেল, এটা আনলে আবাস। আসলে এখানে সৈনিকগুলো আনলে আবাস জিওয়ানকেই বলে ডাকছিল। তখনই হান জিওয়ানের দিকে তাকিয়ে বলে আনলে বস। এবং তখনই জিওয়ান বলে মিস্টার, আমি আপনাকে যা বলেছি তা মনে রাখবেন, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তবে আমি নিশ্চিতভাবে বলতে থাকে আপনি তাদের নির্মল করবেন অর্থাৎ ধ্বংস করবেন। এবং সৈনিকগুলো জোরে জোরে বলতে থাকে সবাইকে নির্মল করো, সবাইকে ধ্বংসকে সাহায্য করার জন্য। এবং জিওয়ান তো এটা দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় এবং তারা দুজনে একসঙ্গে যুদ্ধ করতে থাকে। এবং হান তখন জিওয়ানের একটি সার্ভেন্ট বলে যে ছোট মালকিন, আমি আপনাকে সাহায্য করতে আসছি। এবং জিওয়ান তো সঙ্গে লড়াই করছিল, নিচে থেকে একটি তার হাতে তরোয়াল ছুঁড়েই সাথে সাথে ওই সৈনিকটিকে ওখানেই মেরে ফেলে। এবং সে বলে আপনি এখনো আমাকে রক্ষা করার চেষ্টা করছেন? এই এখানে সমস্ত দস্যুদের হত্যা করে দিয়েছিল এবং সম্পূর্ণ নির্মল হয়েছে, তাদের সব জাহাজ জব্দ করা হয়েছে। এবং তখনই জিওয়ান হানকে ওষুধ লাগাতে যায়, অর্থাৎ হানের যে আঘাতটা হয়েছিল হাতে তীরবিদ্ধ হয়েছিল সেইখানে জিওয়ান মেডিসিন লাগাতে চাইছিল। এবং নিচে থেকে জিওয়ানের সার্ভেন্ট গুলো দেখে তো বলে দাঁড়ান দাঁড়ান, ওরা কি করছে? এবং আরেকটি
আরেকটি সার্ভেন্ট তো বলে ওষুধ লাগাচ্ছে, দেখতে পাচ্ছ না? তারপর ওই সার্ভেন্টটি আবার বলে ও বুঝতে পেরেছি, ওষুধ লাগাচ্ছে। এবং জিওয়ান যখন হানের পোশাকটি খুলতে যাচ্ছিল মেডিসিন লাগানোর জন্য, হান তো কিছুতেই তাকে পোশাকটি খুলতে দিচ্ছিল না। এবং জিওয়ান তখনই বলে ওই মিস্টার, আমি আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করছি না, আমি আপনার ক্ষতস্থানে ওষুধ দিচ্ছি। কে জানে ওরা তীরের মাথায় বিষ লাগিয়ে রেখেছিল কিনা। আপনি যদি সময় মতো ওষুধ না লাগান তবে আপনার হাতটি হয়তো হারাতে হতে পারে। দুজনেরই সম্মানের কথা ভাবুন, আমরা সাধারণ মানুষের নজরে আছি। অর্থাৎ হান এখানে বলতে চাইছিল যে তাদের সামনে সবাই আছে, তার জন্য হান পোশাকটি খুলতেও চাইছিল না এবং ওষুধও লাগাতে চাইছিল না। এবং তখনই তো জিওয়ান একটি জোরে আওয়াজ করে বলে সাধারণ মানুষ। যখনই এই কথাটি বলে তখন আর ওখানে একটা সৈনিকও দাঁড়ায় না, সবাই ওখান থেকে পালিয়ে সরে যায়। এবং তারপর জিওয়ান হানকে বলে এবার আসুন। কিন্তু তারপরেও হান মেডিসিন লাগাতে চাইছিল না, কারণ সবাই চলে গেলে ওখানে জিওয়ানের সার্ভেন্টটি হাঁ করে দাঁড়িয়েছিল এতে দৃশ্য দেখার জন্য। এবং তখনই জিওয়ান বলে মনে করুন ওর কোনো অস্তিত্বই নেই, চলে আসুন। এবং হান তো বলে ঠিক আছে ঠিক আছে, থাক, আমি নিজেই করে নিতে পারবো। এবং তা এখানে এসে পৌঁছেছে, সামনে একটি জাহাজ বহর দেখা যাচ্ছে। এবং তখনই দক্ষিণ দিকে ওরা হানের সার্ভেন্ট এবং হানের সৈনিকগুলো তো বলতে থাকে ওরা আনলে আবাসের লোক। এবং জিলি তো ওই জাহাজে ছিল এবং জিলি জোরে জোরে ডাকতে থাকে যুবরাজ আমি এখানে, আমি এখানে। এবং এই কথা শুনে জিওয়ান কিছুটা অবাক হয় এবং অবাক হলেও সে কিছু মনে করে না এবং কাউকে বুঝতেও দেয় না, তবুও সে হাসি মুখে কথা বলতে থাকে। এবং তখনই হান বলে আমি ঝিঙের যুবরাজ হান ইয়ে। তখনই জিওয়ান কিছুটা মজা করে বলে আপনি জিওয়ানের যুবরাজ? এখন যেহেতু আমি আপনাকে বাঁচিয়েছি তার মানে কি আমি যুবরাজ্ঞী হব? এবং তখনই হান বলে প্রধান রেন, আপনি অবশ্যই আমাকে বাঁচিয়েছেন, অধিকার অনুযায়ী আমি যাই হোক না কেন আমার আপনাকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু যুবরাজ্ঞীর পদের ব্যাপার বলতে গেলে আমার ইতিমধ্যে একজন ফিয়ন্সে আছে। তখনই জিওয়ান বলে আমি আপনার জীবন বাঁচালাম আর আপনি কেবল ধন্যবাদ বলছেন? যুবরাজ আপনি নিশ্চয়ই মজা করছেন তাই না? তখনই হান বলে প্রধান রেন, আপনি কি চান? আপনার ইচ্ছা পূরণ করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এবং তখনই জিওয়ান সাথে সাথে হানের কোমরে থাকা একটি জেট টেনে খুলে নেয় এবং বলে আমি যা চাই তা হলেন আপনি। ঠিক আছে, আমি এটাকে আপনার দেয়া উপহার বা প্রতিশ্রুতি বগদানের উপহার হিসেবে গ্রহণ করছি। এবং এই সুন্দর দৃশ্যের সাথে সাথে এই পার্টের ড্রামাটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা